আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা বঙ্গবন্ধু হত্যায় জড়িত অভিযোগ। প্রস্তাবিত বাজেট সংকট মোকাবেলায় দিক নির্দেশনা দিতে ব্যর্থ বলে সিপিডির মন্তব্য, কালো টাকা সাদার সুযোগ, নির্বাচনী ইশতেহারের বিচ্যুতি দাবি। বাজেটে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য নিরাপত্তায় ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্বারোপ। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ও রক্ত ঝরার দিন। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৬ দফা দিবস ৭ই মার্চ পালন যারা নিষিদ্ধ করেছিল তারা ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। জানাচ্ছেন নাজিব বেগ। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআরের গুলিতে প্রাণ হারান মনু মিয়া, শামসুল হক, মুজিবুল হক সহ অনেকেই। বাঙালির মুক্তির সনদ হয়ে ওঠে ৬ দফা। ৬ দফা দিবসে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানায় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের স্বাধীনতা সংগ্রামে ৬ দফার তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের ঐতিহাসিক মাইল ফলক। ৬ দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলন শুরু করে এদেশের ছাত্র সমাজ। এসব দিবস পালন যারা নিষিদ্ধ করেছিল তাদের সমালোচনা করেন তিনি। এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে। ৬ দফার আন্দোলন না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কিনা সেটি নিয়েও সংশয় ছিল বলে মনে করেন ওবায়দুল কাদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় বাজেট ২০২৪-২৫। প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বাজেট পর্যালোচনায় তাদের পর্যবেক্ষণ, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও বিনিয়োগের প্রাক্কলন অনেক বেশি উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত। এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। কালো টাকা সাদা করার সুযোগ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার থেকে বিচ্যুতি বলেও দাবি তাদের। মাসরুর শাকিলের রিপোর্ট। নীতি নির্ধারণের জন্য প্রতি বছরের মতো এবারও সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পরদিন বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বাজেট বিশ্লেষণ। রিভাইজড বাজেট ২০২৪-এর তুলনায় ২০২৫-এর সেটার প্রবৃদ্ধিটা ১৩.২%। কিন্তু যদি আমরা ঘাটতিটা দেখি এবং সিপিডির হিসাবটা মাথায় নিই, তাহলে ওই ৪,২৫,০০০ থেকে ২৫,০০০ কোটি টাকা থেকে ৫,৪১,০০০ কোটি টাকা করতে গেলে প্রবৃদ্ধিটা কি, সেটা হচ্ছে ২৭.৩%। এটা বিরাট একটা উল্লম্ফন। এইটুকু করা এই বর্তমান যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে সেটার প্রেক্ষিতে
খুবই চ্যালেঞ্জিং, সম্ভব হবে না বলে আমাদের ধারণা। সিপিডি বলছে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ নেই। রাজস্ব আদায়ে অসম্ভব টার্গেট করা হয়েছে। এই বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করে সিপিডি। অর্থনীতির সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকগুলোর ক্ষেত্রে একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা চলেছে, কিন্তু এই সংকটের সময়ে আমাদের যেটা প্রয়োজন সেটা ছিল আসলে গ্রোথ প্রবৃদ্ধির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল। এবং সামগ্রিকভাবে এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে, এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য ৮-১০টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ন্যায্যতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও কালো টাকা সাদা করার সুযোগ ইশতেহার থেকে সরে আসা বলে মনে করে সিপিডি। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তার যে ধরনের দর্শন নিয়ে সে চলে, তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। তার কারণ হলো, যিনি নাকি কর খেলাপ করেছেন, এবং এটার সাথে কেবলমাত্র কর খেলাপ না, এটার সাথে ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ, সেটার দিকে যাব? সিপিডির গবেষকদের মতে কৃষিতে বরাদ্দ কমানো দুঃখজনক, তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রাধিকারের প্রশংসা করেছে তারা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাই সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণাকে ভুল বার্তা দেবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। উন্নয়ন সমন্বয়ের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আতিউর রহমান বলেন, সবাই মিলে বাজেট বাস্তবায়নে কাজ করতে হবে। লাগামহীন মূল্যস্ফীতির এই সময়ে শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য খাতে আরও বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনার দাবি করেন তিনি। মাত্রা পরোক্ষ করের উপর নির্ভরতা কমানোর পথে বড় বাধা। রাজস্ব বোর্ড তাদের লক্ষ্যমাত্রা ৬২% জন্য নির্ভর করবে পরোক্ষ করের উপর। এক্ষেত্রে গতানুগতিক থেকে বেরোনো সম্ভব হয়নি। এই জায়গাটাতে হয়তো বিশেষ আলোচনার সুযোগ রয়েছে। আরো একটি বিশেষ বরাদ্দ দেওয়া উচিত আমাদের সুন্দরবনের মতো যে প্রাকৃতিক অবকাঠামো বা ন্যাচারাল ইনফ্রাস্ট্রাকচার আছে, এগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ একটি বরাদ্দ দেওয়ার সুযোগ আছে। এবং বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের পর এরকম একটি বিনিয়োগ করলে পরে আমার মনে হয় যে এটা খুবই বাস্তবসম্মত হতো। এবারের বাজেটে কৃষিখাত সহ মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তায় ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২,৩৭৯ কোটি টাকা বেশি। কৃষি উৎপাদন উৎসাহিত করতে ভর্তুকি ও যান্ত্রিকীকরণ প্রক্রিয়া চলমান রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রাণী সম্পদ খাতের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরাগ আজমের রিপোর্ট। বাজেট বক্তৃতায় বাংলাদেশের কৃষিখাতের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী। নতুন নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতিকৌশল কৃষিখাতে বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারের ভর্তুকি চলমান রাখার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণকে উৎসাহ দিতে নানা উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। কৃষির মতো মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নেও নানা পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী, যার মূল উদ্দেশ্য একটাই, এই দুই খাতে উৎপাদন বাড়ানো।
গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মনে করেন, কৃষি খাতের উন্নয়নে বাজেটে ভর্তুকির প্রণোদনা সহ নানা পদক্ষেপের কারণে দেশের কৃষি এগিয়ে গেছে বহুদূর। মাননীয় প্রধানমন্ত্রী টিএসপি সার ৮২ টাকা ছিল, উনি কমিয়ে এটা ২২ টাকা করেছেন। ডিএপি সার ৯০ টাকারটা উনি করেছেন ২৫ টাকা। ফলশ্রুতিতে প্রতি বছর ৭-৮ হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে। কৃষি যন্ত্রপাতির উপর যে আমরা ভর্তুকি দিচ্ছি ৩,০০০ কোটি টাকা। কৃষিটাকে একটা আধুনিক কৃষিতে রূপান্তরের জন্য, প্রক্রিয়াজাত বাণিজ্যকরণ করার জন্য এই সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। করোনার ধাক্কা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি মোটামুটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকার পেছনের বড় শক্তি দেশের কৃষি ও কৃষক। তবে কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও এসব পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। এই পরিস্থিতির জন্য মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটগুলোই যে দায়ী, একথা সবাই জানেন। তাই কৃষিখাতে সরকারের ধারাবাহিক ভর্তুকি বা প্রণোদনা তখনই কাজে আসবে যখন কৃষক এসব সিন্ডিকেটকে পাশ কাটিয়ে সরাসরি চলে যেতে পারবে ভোক্তার কাছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ গত অর্থবছরের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্ব দিয়ে বাজেট পেশ হয়েছে। আলিমাল রাজের রিপোর্ট। পরিবেশ, প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না, বরং গত কয়েক অর্থ বছরের পরিসংখ্যানে উল্টো চিত্রই দেখা গেছে। ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উন্নয়ন ও পরিচালনে ২,১৩০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের চেয়ে ৪৯১ কোটি টাকা বেশি হলেও মোট জলবায়ু সম্পৃক্ততার হার কমেছে প্রায় ৪%। বাজেটে জলবায়ু উন্নয়ন সম্পৃক্ততার হার কমে দাঁড়িয়েছে ৪৫.৪১%। গত অর্থ বছরে যা ছিল ৫১.৮৯%। আর পরিচালন খাতে বরাদ্দ বেড়েছে মাত্র 0.08%। ২০২৪-২৫ অর্থ বছরে জলবায়ু সম্পৃক্ত ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সংশ্লিষ্ট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৪২,০০০ কোটি টাকার বেশি, যা মোট জাতীয় বাজেটের 10.09%। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP, বাংলাদেশ ক্লাইমেট ফিস্কাল ফ্রেমওয়ার্ক, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ইত্যাদি প্রণয়ন করা হয়েছে। এবার ৬টি থিমেটিক এরিয়ায় ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সম্পৃক্ত বাজেটে খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য এবং অবকাঠামোয় সবচেয়ে বেশি বরাদ্দের বিপরীতে সর্বনিম্ন বরাদ্দ বেড়েছে গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট খাতে। এছাড়া বুড়িগঙ্গা, তুরাগ সহ বিভিন্ন নদী ও জলাশয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ জোরদার করা হয়েছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্বন নিঃসরণ, প্রশমন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সামাজিক বনায়ন ও সবুজ বেষ্টনী, বায়ু দূষণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পেরিয়ে যাওয়া এবং মাঠে ১১ ম্যাচ গড়িয়ে যাওয়ার পর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ডিতে নিজেদের প্রথম ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30টায় 2014 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রায় 3 সপ্তাহের প্রস্তুতি শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সব ব্যর্থতা কাটিয়ে এবার তারা নতুন স্বপ্ন আর উদ্যম নিয়ে শুরু করতে চান। ডালাস থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। দীর্ঘ প্রস্তুতির পাশাপাশি টিম টাইগার্সের সঙ্গী হয়েছিল ব্যর্থতাও। সমালোচকদের নির্দয় সমালোচনা, মানসিক চাপ এবং
ইনজুরির ঘন ঘন আক্রমণে মানসিক অস্বস্তিতে পড়া নাজমুল শান্ত ও তার সঙ্গীদের চাপ মুক্তির ক্ষণ এসেছে এবার। শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু। অধিনায়ক শেষ হোম ম্যাচে লঙ্কানদের সাথে হার কিংবা সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষত ভুলে নতুন করে শুরু করতে চাইছেন। খুবই সত্য যে টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, সবে আগের থেকে বেটার পজিশনে আছে। কালকে একটা নতুন দিন, কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে। সো নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে, যে সেট হবে, তার খুব বড় দায়িত্ব যে খেলাটা কীভাবে শেষ করছে। ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারের লাগাতার ব্যর্থতা টাইগারদের হার এবং উদ্বেগের কারণ। অধিনায়ক সহ নির্ভরযোগ্যদের ব্যাটে রানের খরা। শান্ত আশাবাদী দুঃসময় কেটে যাবে এবার। নতুন বলে ব্যাটিংটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা টিমের জন্য, বাট এক্সকিউজের কোনো অপশন নাই। এই কন্ডিশনটা আমরা কীভাবে অ্যাডাপ্ট করে কীভাবে আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি, এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে, ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে শ্রীলঙ্কা শিবিরও প্রচণ্ড চাপে। ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্মে মেনে নিলেন ম্যাচটি তাদের জন্য বাঁচা মরা। প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ জানিয়ে বললেন তাদের কঠিন পরিস্থিতি সামলাতে হবে। জানি বিশ্বকাপের শুরুটা আমাদের ভালো হয়নি, তবে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজ আমরা জিতেছি। আত্মবিশ্বাস আছে ছেলেরা জয়ের ধারায় ফিরবে। উইকেট ভালো থাকলে ব্যাটাররা আরও ভালো করতে পারবে। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের একাদশ নিয়ে সুস্পষ্ট বক্তব্য নেই টিম ম্যানেজমেন্টের। তবে একাদশে ফিরছেন তাসকিন, ছিটকে পড়ছেন শরীফুল। লিটন দাস গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন কিনা তাও নিশ্চিত নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সম্ভবত বাংলাদেশই যুক্তরাষ্ট্রের কন্ডিশনে খাপ খাওয়ানোর জন্য দীর্ঘ সময় এখানে থেকে প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতির পালা শেষ, এবার ম্যাচে নিজেদের যোগ্যতা প্রমাণের পালা। অধিনায়ক শান্ত জানিয়েছেন তারা ঠান্ডা মাথায় অতীতের সব কিছু ভুলে নতুন করে বিশ্বকাপ অভিযানটি শুরু করতে চান। তারা দেশবাসীকে একটি আনন্দের উপলক্ষ এনে দিতে চান। সেই চাওয়াই যেন পাওয়া হয়, এটাই সবার কামনা। সাইদুর রহমান শামীম, গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স, ডালাস, চ্যানেল আই। বিশ্বকাপ যাত্রার শুরুতেই অঘটনের শিকার পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে 5 রানে হেরেছে দলটি। প্রথমে ব্যাট করতে নেমে 159 রান করে পাকিস্তান। জবাবে মার্কিনরাও 159 রান করে টাই করলে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও বাজিমাত যুক্তরাষ্ট্রের। প্রথমে 18 রান তুলে পাকিস্তানকে বেঁধে ফেলে 13 রানে। তানভীর আহমেদের রিপোর্ট। নির্ধারিত বিশ্বকাপের আপডেট নিয়ে নিউজরুমে নিউইয়র্কের প্যাভিলিয়নে আছেন আদিল আহমেদ শান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শান, বিশ্বকাপ নিয়ে নতুন কি কি তথ্য আছে আপনার কাছে? মৃত্তিকা, ধন্যবাদ আপনাকে। বিশ্বকাপ নিয়ে অনেকগুলো তথ্যই আসে আমাদের কাছে। আসলে শুরুতে আপনাদেরকে বাংলাদেশের তথ্যগুলি আমি জানিয়ে দিতে চাই। যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ একটা উৎসবের আমেজ, আর যেহেতু ভোরবেলা খেলা, 6:30টার দিকে খেলা, তো সবসময় আমরা সাধারণত দেখে থাকি বড় জায়ান্ট স্ক্রিনে খেলাধুলার বিভিন্ন আয়োজন থাকে, মানুষজন দেখতে যায়। তবে এবার যেহেতু খুব ভোরে খেলা, তো এরকম খুব বড় আয়োজন খুব কম দেখতে পাচ্ছি। তবে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোতে যারা দেখেছি, সরকারি বেসরকারি, তারা আসলে ম্যাচ দেখার জন্য নানা আয়োজন হাতে নিয়েছে। এদিকে আসলে বিশ্বসেরা সাকিব আল হাসান দলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আইসিসি আবারও স্মরণ করিয়ে দিয়েছে এবং টিমের সদস্যদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে, যেটি আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে আবার দেখাতে পারবো। আর দর্শক, ভারত বাংলাদেশের মতো যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় উপমহাদেশে, ঠিক বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচও কিন্তু এখন সেই ধরনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। আপনারা হয়তো ভুলে না থাকলে জানিয়ে রাখি, 2018 সালে নিধাস ট্রফিতে একরকমের একটা নাগিন ডান্স নিয়ে একটা ঘটনা ছিল। এর কিছুদিন আগে মার্চে কিন্তু অ্যাঞ্জেলা মেথিসের টাইম আউট নিয়ে এক ধরনের একটা ঘটনা ছিল। তো এইগুলো বিভিন্ন ধরনের আসলে উত্তেজনার পারদ রয়ে গেছে। আর এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি কিন্তু ট্রাভেল করতে হচ্ছে কিন্তু বাংলাদেশকে। আগামীকাল ম্যাচটি শেষ করে কিন্তু তাদেরকে যেতে হবে নিউ ইয়র্কে, কারণ পরবর্তী ম্যাচ তাদের সাউথ আফ্রিকার সাথে। দর্শক, এবার একটু অন্যান্য সংবাদগুলো জানিয়ে রাখি। বি গ্রুপে এখন পর্যন্ত যদি বলি, সবচেয়ে বড় দল সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, কিন্তু সেই গ্রুপে এখন পর্যন্ত 2টা ম্যাচ জিতে কিন্তু সবচেয়ে টেবিল টপার কিন্তু স্কটল্যান্ড, অর্থাৎ স্কটিশরা। আর 20 দলের সবচেয়ে বড় একটি আসর যেহেতু আমাদের, সেই 20 দলের আসরে এখন পর্যন্ত 2টা দলই কোনো ম্যাচ খেলতে পারেনি। তার মধ্যে বাংলাদেশ এবং আরেকজন রয়েছে নিউজিল্যান্ড। আর আগামী রাতে অ্যাশেজের 2 চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংলিশরা আর ওজিরা কিন্তু সাবেক, এই ম্যাচটির দিকেও তাকিয়ে থাকছেন ভক্তরা। আর ভারত ম্যাচের আগে পাকিস্তান ইউএসের কাছে সুপার ওভারে যে হারায়, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্রোলের শিকার হচ্ছে কিন্তু পাকিস্তানের খেলোয়াড়রা। তো মৃত্তিকা, আমার কাছে এই ছিল নিউজরুমের প্যাভিলিয়ন থেকে সর্বশেষ তথ্য।
টি-20 বিশ্বকাপে আজ মুখোমুখি হবে কানাডা ও আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরেছে কানাডা। অন্যদিকে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের কাছে প্রথম ম্যাচ হেরেছে আয়ারল্যান্ডও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা লড়াই করে হারলেও ভারতের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে টিকে থাকার জন্য দু দলের জন্যই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এবার অন্যান্য সংবাদ। আজ বিকেল 5:15 চ্যানেল আইয়ের পর্দায় টিভি প্রিমিয়ার হচ্ছে কন্টেন্ট অফ দ্য মার্ক এর। প্রিমিয়ার উপলক্ষে অভিনেত্রী আফসানা মিমি নির্মিত কন্টেন্টের শিশু শিল্পীরা এসেছিলেন চ্যানেল আইয়ে। সেখানেই তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সুলতানা হিমুর রিপোর্ট। কেউ যখন আমাকে ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা কেমন জানতে চায়, 14 বছরের এক কিশোরের স্বপ্ন পূরণের গল্পে নির্মিত হয়েছে কন্টেন্ট অফ দ্য মার্ক। জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি নির্মিত যে কন্টেন্টটি প্রদর্শিত হচ্ছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এরই ধারাবাহিকতায় টি-20 বিশ্বকাপ ক্রিকেটের উৎসব মুখর সময়ে চ্যানেল আইয়ের পর্দায় এবার অফ দ্য মার্ক। কন্টেন্টটির টিভি প্রিমিয়ারকে উপলক্ষ করে কথা হচ্ছিল এতে অভিনয় করা শিশু অভিনয় শিল্পীদের সাথে। এরই মাঝেই চ্যানেল আইয়ে আগমন ঘটে জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের। ছোট কাকু খ্যাত আফজাল হোসেনকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিশু শিল্পীরা। জানোই তো যে আমি ছোট কাকু এত বছর ধরে করি, সেটার কারণটা কি? মূল কারণ হচ্ছে যে তোমাদের মতো যারা, তাদের প্রতি ভালোবাসা, তাদের জন্য কিছু করা। এবং এই আমাদের দেশে পরিদুরজা সাগরের এই গল্প তোমাদের মতো যারা বয়সী তাদের কাছে পছন্দ তো বটেই, এবং বড়রাও অনেক বেশি পছন্দ করে। আর তোমরা যে আমাকে চিনতে পারলে এটা আমি অবাক হয়েছি, কারণ এটা তো ছোট কাকুর বেশভূষা না, কি করে চিনতে পারলে না? হ্যাঁ, অফ দ্য মার্কে অভিনয় করেছেন আরহাম, মুস্তাফিজুর নূর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম। আমি আমার অনুভূতি কথায় প্রকাশ করতে পারবো না, বিকজ আমি ওনার অনেক বড় ভক্ত। আমি ওনার কমিক্স পড়েছি, বই পড়েছি, আমি হলো এপিসোডস দেখেছি। ছোট কাকু, ছোট কাকু ফার্স্ট হয়ে গিয়ে অভিনয় ছিল, এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। প্রথমবার অভিনয় করলাম তো, সো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু জানতে পারলাম, ভালোই লেগেছে, অনেক ভালো লেগেছে। ইন অ্যাসোসিয়েশন উইথ লঙ্কা বাংলা অফ দ্য মার্ক নিবেদন করেছে এসিআই ফান্ড সুপার চ্যাম্প কেক। করে দেওয়া হোক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান পেছানোর জন্য বিজেপির সাথে এনডিএ জোটের শরিক অন্যান্য দলগুলোর দর কষাকষিকে কারণ বলে ধারণা করা হচ্ছে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে বিজেপিকে। এনডিএ জোটে থাকা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর দলের পাওয়া 28টি আসন মোদীর জোট সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বিভিন্ন দাবি দাওয়া এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ স্পিকার পদের আবদার করছেন। তবে বিজেপি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জোটগুলোকে দেবে না বলে জানা গেছে। বিশিষ্ট সাংবাদিক চ্যানেল আইয়ের সাবেক যুগ্ম সম্পাদক প্রণব সাহার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ভরে এই সহকর্মীকে স্মরণ করছে চ্যানেল আই পরিবার। নির্লোভ নিভৃতচারী প্রণব সাহা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে 2018 সালের এই দিনে মারা যান। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দীর্ঘ তাপপ্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হওয়ায় লাভবান হতে পারছেন না কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে উদযাপিত হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী। বৈশ্বিক উষ্ণতা, প্রাকৃতিক বিপর্যয় রোধে সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের ভূমিকার প্রশংসা করেন বিশিষ্টজনেরা। ধরিত্রী রক্ষায় বেশি বেশি গাছ রোপণের আহ্বান জানান তারা। এবারে খেলার খবর।